হ্যালো স্টুডেন্টস, চলো আজকে একটা নতুন টপিক ফোকাস করি। এই টপিকটা নতুন ঠিক বলবো না, বাট রিসেন্টলি এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, তো এটা আমাদের একটুখানি জেনে নেওয়া উচিত। রিমুভাল অফ দি ভাইস প্রেসিডেন্ট, যদিও ইস্যুটা হয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়েছিলেন জগদীপ ধনখড় মহাশয়, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে একটু ভাইস প্রেসিডেন্টের রিমুভালটা দেখে নেব। কারণ প্রচুর স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের রিমুভাল অনেকেই একই রকম মনে করে, কিন্তু একদমই একরকম নয়, অনেকটাই আলাদা। কী সে আলাদা? প্রথমত, রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট একটা সাংবিধানিক প্রভিশন, তো কনস্টিটিউশনের বিশেষ একটি ধারার মধ্যে এটা দেওয়া আছে। সো কনস্টিটিউশনাল প্রভিশন কি আছে আমরা দেখে নিই। দ্য কনস্টিটিউশনাল প্রভিশন ইজ মেনশন আন্ডার আর্টিকেল 67। এই আর্টিকেল 67-এ শুধু যে রিমুভাল আছে তা নয়, এর মধ্যে তোমার রেজিগনেশন, এর মধ্যে তোমার কার্যকাল সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা মেনলি এখানে ফোকাস করব শুধু রিমুভালের পোর্শনটা। তো বলা হয়েছে সংবিধানে ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করবে কে? রাজ্যসভা। রাজ্যসভা কেন করবে? কারণ আমরা জানি রাজ্যসভার বাই ডিফল্ট তিনি চেয়ারম্যান। ঠিক যেমন লোকসভার স্পিকারকে শুধু লোকসভাই রিমুভ করে, ঠিক তেমনইভাবে রাজ্যসভার চেয়ারম্যানকেও রাজ্যসভারই রিমুভ করা উচিত। কিন্তু যেহেতু তিনি ভাইস প্রেসিডেন্টও একই সঙ্গে, তাই তার রিমুভালে রাজ্যসভার সঙ্গে লোকসভারও কিন্তু ভূমিকা আছে। রাজ্যসভার ক্ষেত্রে যেটা হয়, 1/4 মেম্বার্স অ্যাটলিস্ট তারা একটা নোটিশ রেজ করে, যেখানে উপরাষ্ট্রপতিকে জানানো হয় যে আপনাকে আমরা রিমুভ করতে চলেছি, এবং এই রিমুভাল রেজলিউশনের নোটিশটাকে রেজ করার ঠিক 14 দিন পরে, আফটার 14 ডেজ, এবার সেটা 14 দিনের জায়গায় 15 দিন 16 দিনও হতে পারে, অ্যাটলিস্ট 14 ডেজ পরে ওই হাউসে কিন্তু এই রিমুভাল রেজলিউশনটাকে উত্থাপন করা হবে। কোন হাউসে? রাজ্যসভা থেকে নোটিশ গেছে তো অবভিয়াসলি রাজ্যসভা থেকেই হবে। আর রাজ্যসভাতে এই রিমুভাল রেজলিউশনটাকে উত্থাপন করার পরে এই রিমুভাল রেজলিউশনটাকে বলা হয়েছে যে এফেক্টিভ মেজরিটির মাধ্যমে পাস করাতে হবে। এফেক্টিভ মেজরিটি কি? সংবিধানে এফেক্টিভ মেজরিটি বলতে কিছু বলা নেই, যেটা বলা হয়েছে সংবিধানে এটাকে অল দ্য দেন মেম্বার্স। অল দ্য দেন মেম্বার্স, অল দ্য দেন মেম্বার্স মানে কি একটু বলে দিই। টোটাল যে হাউসের স্ট্রেংথ আছে সেই টোটাল স্ট্রেংথের মধ্যে মাইনাস করা হবে ভ্যাকেন্ট সিটগুলোকে। এই ভ্যাকেন্ট সিটকে বাদ দিয়ে যেটা বেরোবে দ্যাট ইজ কল্ড এফেক্টিভ স্ট্রেংথ। আর এই এফেক্টিভ স্ট্রেংথের নিরিখে মোর দ্যান হাফের সাপোর্ট, হাফ প্লাস ওয়ানের সাপোর্ট, দ্যাট ইজ কল্ড এফেক্টিভ মেজরিটি। এই এফেক্টিভ মেজরিটির মাধ্যমে রাজ্যসভা থেকে এটাকে পাস করাতে হয়। এরপরে সেটা পাঠিয়ে দেওয়া হয় লোকসভাতে। আফটার পাসিং ইন রাজ্যসভা, সেন্ড টু দি লোকসভা ফর সাপোর্টিং ইট। এটাকে অ্যাপ্রুভ করার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য তাদেরকে পাঠানো হয়। তারা যদি এটাকে সিম্পল মেজরিটিতে সাপোর্ট করে, দেন পুরো প্রসেসটা কমপ্লিট হয়। আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে কোনো উপরাষ্ট্রপতিকে রিমুভ করা হয়নি, সো বিষয়টি এখনও আমাদের কাছে প্র্যাকটিক্যালি দেখা হয়নি, বাট ওভারঅল এই প্রসেস ফলো করে 67-এর রিমুভালের কথা বলা হয়েছে। এখানে বলে রাখা উচিত, এইখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে কি কোন আর্টিকেলে বলা আছে রিমুভাল 67। এখান থেকে প্রশ্ন করতে পারে কোন মেজরিটিতে হয় এফেক্টিভ মেজরিটি, সাংবিধানিকভাবে তাকে কি বলা হয়? অল দ্য দেন মেম্বার্স বলা হয়। এখানে প্রশ্ন দিতে পারে যে কোন হাউস এটা রেজ হবে, কোন হাউস থেকে এটা ইনিশিয়েট করা হবে। সো রাজ্যসভা। রেজ করতে গেলে কত মেম্বারের সাপোর্ট লাগে? 1/4। পাস করতে গেলে কত সাপোর্ট লাগে? এফেক্টিভ স্ট্রেংথের হিসাবে এফেক্টিভ টোটাল যে স্ট্রেংথ তার হাফ প্লাস ওয়ানের সাপোর্ট। সো এই ধরনের প্রশ্ন দিতে পারে। এবং সর্বশেষ, শুধু রাজ্যসভা নয়, লোকসভারও কিন্তু ভূমিকা আছে, মোস্ট ইম্পর্টেন্ট।